পিঁপড়ার কামড়ের অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। আর ঠিক এই মুহূর্তে ছাদে উঠে এলো চারজন দীর্ঘদেহী পুরুষ। তাদের মধ্যে একজন আমার পরিচিত, তার নাম নিতুল, আমার বর নিতুল। ওরা কিভাবে খোঁজ পেল আমি যে এখানে আছি কি জানি। ওরা এসেই প্রথমে সর্দার ছেলেটাকে ধরে ফেললো। মুক্তির আনন্দে তখন আমার চোখে জল এসে গেল, কিন্তু ততক্ষণে একটা বিপত্তিও বেঁধে গেল এখানে। একটা ছেলে পেছন থেকে এসে আমায় জাপটে ধরে ফেললো। তারপর আমার গলায় চাকু ধরে বলল, মাইরা দিমু কইলাম, সর্দার রে ছাড়, ছাইরা দে সর্দার রে। ওরা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতন ছেড়ে দিল সর্দারকে। তারপর ওই ছেলেটা আমার ওন্নাটায় হাত দিল। ঠিক তখন আমার কাছে দৌড়ে এসে নিতুল ওই ছেলেটার কলার টেনে ধরতেই নিতুলের তলপেটে চাকু বসিয়ে দিল ছেলেটা। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আমার পায়ে তরল কিছু গড়িয়ে পড়ার নিচ দিয়ে তাকিয়ে দেখি রক্ত। সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিয়ে উঠলাম। ওই ছেলেগুলো ততক্ষণে পালিয়ে গেছে। নিতুলের সাথে আসা আরও 3জন লোক দৌড়ে এসে নিতুলকে ধরল। তারপর ওরা বলল, ভাবি, আমরা নিতুলের বন্ধু, ভয় নেই, ওকে জলদি হসপিটালে নিতে হবে। আমি কোনো কথা বললাম না, চুপ করে শুধু নিতুলকে দেখছি। নিতুলের সাথে কেন রাগ করে আমি চলে এসেছিলাম? ও আমার অন্যার সম্মান রক্ষা করতে তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। আচ্ছা, নিতুলকে কি আমি ভুল বুঝেছি কোথাও? যদি ভুল বুঝে থাকি আর নিতুল সঠিক হয়, তবে কি আমি তার কাছে ক্ষমা পাবো? আমার নিতুলের দিকে তাকিয়ে আছি। ওর খুব কষ্ট হচ্ছে, চোখের পাতা কেমন ভিজে উঠেছে জলে। ওরা ওকে ধরাধরি করে শিঙিয়ে ডিঙিয়ে নামছে। ওদের মধ্যে থেকে হঠাৎ একজন বলল, অনেক ব্লাড যাচ্ছে, ওর পেটে কোনো কাপড় দিয়ে শক্ত করে বাঁধা প্রয়োজন। ওর কথা শেষ হওয়ার আগেই আমি টেনে ওড়না খুলে ফেললাম। তারপর সেই ওড়না দিয়ে পেটে বেঁধে দিয়ে বললাম, যে ওড়নার সম্মান বাঁচাতে গিয়ে আজ তোমার এই হাল, সেই ওড়না আজ তোমার শরীরে বেঁধে দিলাম। নিতুল তখন কি যেন একটা বলতে চাইছে ঠোঁট নাড়িয়ে, কিন্তু শক্তি পাচ্ছে না বলার। ওর চোখ থেকে শুধু টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। আমি কাঁদছি, চিৎকার করে কাঁদছি, আর মনে মনে ভাবছি, আমার জীবনে এত পরীক্ষা কেন বারবার ফিরে আসে? একটু পরই তো সবাই জেনে যাবে বাবা মা। তারপর ওরা ছুটে আসবে হসপিটালে, তখন আমার কি হবে? ওরা যখন জিজ্ঞেস করবে, তোকে বাঁচিয়েছে আমার ছেলে, তুই কেন পারলি না আমার ছেলেকে বাঁচাতে? তোর জন্য আমার ছেলে জখম হয়েছে, তোকে আমি ছাড়বো না। তখন আমি কি করব? তখন কি বলবো তাদের? হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানালো এমার্জেন্সি কেস, পেশেন্টকে রক্ত দিতে হবে, কিন্তু ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ। ওর গ্রুপের সাথে আমাদের কারোর গ্রুপের মিল নেই। আমি অসহায় মুখে ওর বন্ধুদের বললাম, আপনাদের চেনা জানার মধ্যে কেউ এমন নেই যার সাথে ওর ব্লাডের গ্রুপের মিল আছে? দুজন সরাসরি না বলল। একজন খানিক সময় চুপ থেকে কি যেন চিন্তা করে বলল, আছে, বিন্দুর সাথে ওর ব্লাড গ্রুপের মিল আছে। আমার এই মুহূর্তে এসব কিছু ভাবার সময় নেই। বিন্দুর সাথে নিতুলের সম্পর্ক কি? আমি নিতুলের বন্ধুকে অনুনয় করে বললাম, প্লিজ ওকে নিয়ে আসুন না ভাইয়া, প্লিজ। নিতুলের বন্ধুটি সঙ্গে সঙ্গে দৌড়ে বড় রাস্তাটার দিকে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ডাক্তার বারবার তাগিদা দিচ্ছে, খুব দ্রুত রক্ত দিতে না পারলে পেশেন্ট মারাও যেতে পারে। শুনে কান্নায় ভেঙে পড়লাম আমি। নিতুলের বন্ধু এখনো ফিরছে না বিন্দুকে নিয়ে। বিন্দু কি তবে গা ধরে বসে আছে? ও কি আসবে না? বিন্দু যদি না আসে নিতুলের কি হবে? নিতুল নিতুল বলে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। বাবা মা এসে গেছেন, কার কাছে জানি তারা খবর পেয়েছেন। বাবা এখানে ওখানে খোঁজ নিচ্ছেন রক্ত ম্যানেজ করতে, আর মা চিৎকার করে কাঁদছেন। তিনি কেমন পাগলের মতন হয়ে গেছেন। জোর করেই চলে যেতে চাইছেন অপারেশন থিয়েটারে, কিন্তু ডাক্তাররা তাকে যেতে দিচ্ছেন না। নিতুলের এক বন্ধু মাকে টেনে নিয়ে এলেন বারান্দায়। মা বলল, নিতুল, আমার নিতুলের কি হবে? ওর বন্ধুটি বলল, ব্লাড ম্যানেজ হলে সব ঠিক হয়ে যাবে। ব্লাড ম্যানেজ হবে মানে? বিন্দু কোথায়? বিন্দু? মার মুখে বিন্দু নাম শুনে আমি অবাক হলাম। তবে কি মাও বিন্দুর ব্যাপারে সব কিছু জানেন? ওর বন্ধুটি বলল, আন্টি, শুভ্র বিন্দুকে আনতে গেছে, এখনো ফিরছে না। মা তখন একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আমার দিকে এগিয়ে এসে ডাকলেন, পৃথু। আমি মার দিকে তাকালাম। মা আমার দিকে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, পৃথু, মাত্র দুদিনে কী সব হয়ে গেল বলতো মা? তোরা আমায় না জানিয়ে এভাবে পালিয়ে গেলি কেন? আমায় জানালে কি তোদের কথা আমি শুনতাম না? তোরা যদি আমার কাছে থাকতিস তবে এই বিপদ হতো? আমি কাঁদছি। মায়ের মহানুভবতা, আমার ভুল রাগ আর নিতুলের সব ভুল সিদ্ধান্ত এবং দুঃখের কথা ভেবে মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মা বলছেন, বিন্দু আসছে না এখনো? কেন? বিন্দু তো এই খবর শুনে দেরি করার কথা না, ওর তো পাগল হয়ে ছুটে আসার কথা। আমি জিজ্ঞেস করলাম, বিন্দু কে মা?
মা বললেন, বিন্দু নিতুলের বোন, আপন বোনের চেয়েও বেশি। নিতুল যখন ক্লাস 6-এ পড়ে তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পিকনিকে যে গাড়ি দিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টের পর নিতুলের অবস্থা ছিল ভয়াবহ। তখন তার ব্লাডের প্রয়োজন হলো। ব্লাড কোথাও পাওয়া যাচ্ছিল না, কারণ নিতুলের ব্লাডের সাথে মিল ছিল না কারোর ব্লাড গ্রুপ। বিন্দু তখন জানালো তার মায়ের সাথে নিতুলের ব্লাড গ্রুপের মিল আছে, আর সে নিজে আহত হওয়া সত্ত্বেও আমাকে নিয়ে তাদের বাসায় ছুটে গেল। আর তার মাকে গিয়ে বলল, আমার সাথে এক্ষুনি হসপিটালে চলো মা, আমার ভাইটা মরে যাচ্ছে। তার মা তখন জিজ্ঞেস পর্যন্ত করলো না কে তোমার ভাই। তার পরনে যে কাপড় ছিল সেই কাপড় পরেই তিনি আমাদের সাথে হসপিটালে গিয়ে নিতুলকে ব্লাড দিয়েছিলেন। আর সেদিন থেকেই তারা রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছিল। নিতুল আর বিন্দুর মধ্যে গড়ে উঠেছিল ভাই বোনের এক সুন্দর সম্পর্ক। আমি মার কথা শুনে চুপ হয়ে রইলাম। আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা বড় ধরনের ভুল করে ফেলেছি আমি। কিন্তু এই ভুল শুধরানোর উপায় কি? শুভ্র ফিরছে না। বাবা শক্ত সামর্থ্য মানুষ, তাকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি, কিন্তু আজ তিনি হসপিটালের বারান্দায় ধুলোবালির ওপর বসে হাউমাউ করে কাঁদছেন। তার সাথে বসে কান্নায় গলা মিলিয়েছেন মা আর নিতুলের ছোট বোন রুম্পা। এই মুহূর্তে কি করব আমি বুঝতে পারছি না। মন প্রাণ দিয়ে ওপরওয়ালাকে ডেকে যাচ্ছি আমি। হঠাৎ নিতুলের এক বন্ধু বলল, ব্লাড ম্যানেজ হয়েছে। বাবা বসা থেকে লাফিয়ে উঠে বলেন, কিভাবে হয়েছে? শুভ্র পাঠিয়েছে। বিন্দু প্রেগনেন্ট, তাই তার ব্লাড এখানকার ডাক্তাররা নেবেন না, ঝামেলা হবে। বিন্দু তাই ছোটোখাটো একটা প্রাইভেট ক্লিনিকে গিয়ে তার ব্লাড প্যাক করে দিয়েছে। কিন্তু মা কেমন যেন মন মরা হয়ে উঠলেন। তিনি নিতুলের বন্ধুকে জিজ্ঞেস করলেন, বিন্দুর কি বিয়ে হয়ে গিয়েছে? আন্টি, সেসব কথা পরে বলা যাবে। না, এক্ষুনি বলো, আমি এখনই শুনতে চাই। নিতুলের বন্ধু বলল, বিন্দু একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার বাবা মা এটা কিছুতেই মেনে নেননি। তাই সে গোপনে তার বাবা মাকে না জানিয়ে ছেলেটিকে বিয়ে করেছিল। সেই ছেলের সাথে তার 5 মাস বৈবাহিক সম্পর্ক রেখে হঠাৎ উদাও হয়ে গেছে। পরে খবর নিয়ে জানা গেছে এই ছেলে ঠক ছিল। সে আরও অনেক মেয়ের সাথেই এমন করেছে। এখন সেই ছেলে আছে ইংল্যান্ডে। কথাটা শুনে মায়ের চোখ থেকে টুকটুক করে ফোঁটা জল এসে গড়িয়ে পড়ল তার গালের উপর, আর আমার চোখ থেকেও। আহারে, এমন একটা দুঃখী মেয়ের ব্যাপারে আমি কি নোংরা ধারণ পোষণ করেছিলাম মনে মনে, আর তাকে কি অপমানটাই না আমি করেছিলাম। মা নিতুলের বন্ধুটিকে জিজ্ঞেস করলেন, বিন্দুর বাবা মা কি এই ব্যাপারে সবকিছু জেনে গেছে? নিতুলের বন্ধু বলল, জেনে গেছে বলেই তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিন্দু এতদিন নিতুলের আশ্রয়ই ছিল। মা তখন আফসোস করে বলে উঠলেন, আহারে, দুঃখী মেয়ে আমার। আমি ঝাপসা চোখে তখন তাকিয়ে রইলাম হসপিটালের গেটের ওপর। কেন জানি আমার মন বলছে বিন্দু এখনই আসবে, আর সে যদি আসে সর্বপ্রথম আমি তার পা ছুঁয়ে মাপ চাইব। নিতুলের অপারেশন সাকসেসফুল হয়েছে। ওকে এখন আলাদা কেবিনে দেওয়া হয়েছে। সেই কেবিনে মা বাবা সহ সবাই প্রবেশ করেছে। মা নিতুলের কপালে চুমু খেয়ে বললেন, আমার বাবা, আমার কলিজার টুকরা। নিতুল কেঁদে ফেলল। কেঁদে কেঁদে সে বলল, মা, আমি বড় ভুল করে ফেলেছি মা। আমার উচিত ছিল তোমাদের জানানো। আর পৃথুর কোনো দোষ নেই, ও রাজিই ছিল না। ওকে আমি জোর করে বিয়ে করেছি। মা নিতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তো তোর ওপর রাগ করিনি বাবা। তুই যাকে নিয়ে ভালো থাকবি তাকেই আমরা মেনে নেব। তাছাড়া পৃথু তো আমাদের ঘরেরই মেয়ে। ঘরের মেয়ে ঘরে থাকবে, তাতে সমস্যা কি? কিন্তু সমস্যা হলো এখানে যে তুই একটা মেয়েকে জোর করে বিয়ে করেছিস। জোর করে বিয়ে করা বর্বর সমাজের নিয়ম। আমাদের সভ্য সমাজ কিছুতেই এটা মেনে নিতে পারে না। নিতুল বলল, মা, ও মনে মনে রাজিই ছিল আমার প্রতি, কিন্তু আমি সত্যি এটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। মা বলেন, ঠিক আছে, এখন আর বাহানা করে লাভ নেই। বৌমার কাছে তুই মাপ চেয়ে নিস। যার কাছে অপরাধ করেছিস তার কাছে মাপ চাইবি। মার মুখে বৌমা ডাক শুনে লজ্জায় আমার মাথা ঝুঁকে আসছিল। ঠিক তখন আমায় জাপটে ধরে মার কাছে নিয়ে গেল রুম্পা। মার কাছে নিয়ে বলল, তোমার বৌমাকে বরণ করো। মা মিষ্টি করে হেসে বলল, বৌমা এখন পুরনো হয়ে গেছে, তাকে আর নতুন করে বরণ করার কোনো প্রয়োজন নেই। মার কথা শুনে কেবিনের সবাই হেসে ভেঙে পড়ল। এমনকি যে বাবা সারাটা জীবন শুকনো মুখ থেকে তার জীবন কাটিয়েছে সেই বাবাও হেসে উঠেছেন। মা তখন বলল, আসো, আমরা সবাই বের হয়ে যাই। এখন স্ত্রী তার স্বামীর সেবা করুক। একে একে সবাই বের হয়ে গেলে আমি নিতুলের পাশে এসে বসলাম। নিতুল তখন আমার একটা হাত আর 2 হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, তুমি আমার প্রতি ক্রোধ, তাই না? আমার চোখে কেন জানি হঠাৎ জল চলে এসছে। আমি সেই জল খুব কষ্টে গোপন করে বললাম, না,
আমার কোনো রাগ নেই। আমি যে তোমার সাথে বিয়ের আগে অসভ্যতা করেছি এই জন্য তো রাগ আছে। ছিল, কিন্তু এখন আর নেই। স্বামীর ওপর রাগ করে থাকা ঠিক নয়। তুমি কি আমায় খুশি মনে তোমার স্বামী হিসাবে মেনে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কেন নিয়েছো? আমি তো খারাপ মানুষ। খারাপ মানুষ ছাড়া কি কেউ একটা মেয়ের সাথে বিয়ের আগে অসভ্য কাজ করে আর জোর করে বিয়ে করে? তুমি খারাপ মানুষ নও। মানুষ তার ভুল বুঝতে পারলে সে আর খারাপ মানুষ থাকে না, ভালো মানুষ হয়ে যায়। নিতুল আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভালো মানুষকে তবে কি ভালোবাসা যায়? আমি ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে আমার ঠোঁট নিয়ে ফিসফিস করে বললাম, 100 বার বাসা যায়। আমি তোমায় ভালোবাসি। নিতুল মিষ্টি করে হেসে আমার কপালে আলতো চুমু এঁকে দিল। তারপর আমরা দুজন চোখাচোখি হলাম। নিতুলের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এটাই আমার প্রথম প্রেম এবং এটাই আমার শেষ প্রেম। এর মধ্যেই কেবিনে এসে ঢুকলো শুভ্র। সে এলো একা। শুভ্র এসেই বলল, নিতুল, বিন্দুকে ধরে রাখতে পারলাম না রে। নিতুল চমকে উঠে বলল, মানে? শুভ্র বলল, বিন্দু ছাড়া আর কারোর সাথে তোর ব্লাডের গ্রুপ মিলছিল না, তাই আমি তোর ভাড়া করে রাখা বাসায় গিয়েছিলাম বিন্দুর কাছে। কিন্তু সে বলল সরাসরি এখানে সে ব্লাড দিতে চাইলে ডাক্তার তার প্রেগনেন্সির জন্য ব্লাড নিতে চাইবে না। তাই সে একটা ছোট্ট প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় আমায়, আর ওখানে ব্লাড দিয়ে সে উদাও হয়ে যায়। আমি সেই ব্লাড একজনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে সারা রাত ভোর তাকে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। অবশ্য আমরা যখন ক্লিনিকে যাচ্ছিলাম তখন বিন্দু বলেছিল, আমি কোনোদিন নিতুল কিংবা পৃথুর সামনে যাব না, কোনোদিন না। সে মনে হয় তার সংকল্প রাখার জন্যই আড়ালে চলে গেছে রে। নিতুল ওর কাছ থেকে এসব কিছু শুনে দরদর করে চোখের কোল ঝাঁপিয়ে জল ফেলে দিল। আমার চোখ থেকেও নেমে এলো জল। এর জন্য তো আমিই দায়ী। কেন আমি সেদিন এমন আচরণ করেছিলাম ওর সাথে? আমার তো সব কিছু আগে জেনে নেওয়া উচিত ছিল। আমি ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। তারপর নিতুল সুস্থ হয়ে গেলে সেও সারাটা দেশ তন্ন তন্ন করে খুঁজেছে বিন্দুকে, কিন্তু কোথাও তার ছায়াটুকু পর্যন্ত মেলেনি। 7 বছর পর আমাদের এক কন্যা সন্তান হয়েছে। কন্যার বয়স 1.5 বছর। নিতুল তার কন্যার নাম রেখেছে বিন্দু। বিন্দুর স্মৃতিকে বাঁচিয়ে রাখবার জন্যই এই নাম দেওয়া। আর আশ্চর্যের বিষয় হলো আমাদের কন্যার চেহারাতেও বিন্দুর চেহারার ছাপ স্পষ্ট আছে। কি অদ্ভুত বিষয়! কয়েকদিন আগে আমরা প্রার্থনা করতে গেছিলাম। ওখানে গিয়ে একটা পাগলি মেয়েকে দেখে থমকে উঠলাম। পাগলি মেয়েটার কাছে বসে পুতুলের মতন একটা সুন্দর ছেলে খেলছে। আমি সঙ্গে সঙ্গে নিতুলকে বললাম, এই নিতুল, দেখো তো এটা কে? পাগলিটাকে বিন্দুর মতন লাগছে না? বিন্দুর চোখের নিচে একটা কাটা দাগ আছে, এই পাগলিটার চোখের নিচেও আছে। নিতুল আমায় রেখে দৌড়ে গেল পাগলিটার কাছে, গিয়ে বলল, বিন্দু, হ্যাঁ বিন্দু। বিন্দু ফিরেও তাকালো না। নিতুল ওর ছেলেটাকে কাছে টেনে নিয়ে বলল, নাম কি তোমার বাবা? ছেলেটা মিষ্টি করে বলল, আমার নাম নিতুল। নিতুল ওর নামটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। সে কেঁদে কেঁদে ছেলেটার কপালে চুমু এঁকে দিয়ে বলল, নিতুল সোনা, আমার সাথে যাবে? ছেলেটা বলল, মাকে ছাড়া আমি কোথাও যাই না। তারপর নিতুল ছেলেটাকে অনেক কিছু কিনে দিতে চেয়েছে, কিন্তু ছেলেটি জানালো মায়ের নিষেধ আছে, তাই সে কিছুই নিতে পারবে না। আমার তখন খুব কান্না পাচ্ছিল। আমার জন্যই তো এত সব কিছু হয়েছে। আমি বিন্দুর পায়ে পড়ে গেলাম। পায়ে পড়ে বড় অনুনয় করে ক্ষমা চাইলাম তার কাছে, কিন্তু বিন্দু আমার দিকে তাকিয়েও দেখলো না পর্যন্ত। অবশেষে আমরা ফিরে এসেছি মন ভরা কষ্ট নিয়ে। আর শুধু বারবার এই কথাই ভেবেছি যে পৃথিবী এমন কেন, ভীষণ রকম অদ্ভুত এবং রহস্যময়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।